পৃথিবীর সব সৃষ্টি এক রহস্যের আধার। সভ্যতার ক্রমবিকাশে মানুষ শুধু নিয়োজিত হতে পেরেছে সৃষ্টির পরিচর্যায়। একজন শ্রেষ্ঠ সন্তানের প্রধান নিয়ামক একজন সচেতন মা। মা, আমি পরিপুষ্ট হই তোমার স্পন্দন, বিশ্বাস, সুস্থ চেতনা আর নিবিড় মমতায়। আমার সুস্থ ভবিষ্যৎ তোমার হাতে। যখন থেকে প্রাণের অস্তিত্ব শুরু হতে থাকে আরেকটি প্রাণে, প্রকৃতির আলো বাতাস, মাতৃবিজ্ঞান আর যুগের দাবি সবকিছু একসঙ্গে জানান দেয় আমি মা হতে চলেছি। সাদর আমন্ত্রণ সবাইকে আমাদের 11 সপ্তাহের আয়োজনে। গত সপ্তাহগুলোতে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি এবং আজকের এই পর্বেও কিন্তু একটি বিশেষ বিষয় আমরা আলোচনা করব, আর সেটি হচ্ছে শিশুর জন্মগত ত্রুটি। তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত দর্শকদের সঙ্গে, যারা প্রশ্ন করেছেন এবং যারা উপস্থিত হয়েছেন আজ আমাদের স্টুডিওতে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের বন্ধুদের মধ্য থেকে মিলি, উপস্থিত হয়েছেন রুমা এবং উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন প্রিয় বন্ধু নূপুর। কেমন আছেন আপু? খুব ভালো আছি। চলো তাহলে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের আজকের চিকিৎসক প্যানেলের সঙ্গে। শুরুতেই আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন প্যাথোলজিস্টকে। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি জেনেটিক মেডিসিন নিয়েও কিন্তু কাজ করছেন। ডক্টর সাইকা হাবিব। বরাবরের মতো আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসা মনোবিজ্ঞানী সেলিনা ফাতেমা বিনতে শাহিদ। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ আমাদের বন্ধু ডক্টর রেজাউল করিম কাজল। 11 সপ্তাহে শিশু মায়ের গর্ভে কেমন থাকে, কতটুকু হয়, নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা সবাই তথ্যচিত্রটি দেখবার জন্য। চলো তাহলে শুরুতে আমরা তথ্যচিত্রটি দেখে নিচ্ছি। এই সপ্তাহটি আপনার শিশুর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে আপনার শিশু আপনার জঠরে ভালো মতো নড়াচড়া করতে শেখে। এক পর্যায়ে ছোট্ট দুটি পা দিয়ে লাথিও মারতে শেখে। তবে তার নড়াচড়া অনুভব করতে আপনার আরও 1 মাস বা তারও বেশি লেগে যেতে পারে। এত কিছু করলেও সে এখন মাত্র 1 থেকে 1.5 ইঞ্চি বা একটা ডুমুর ফলের সমান। সামনের সপ্তাহগুলোতে আপনার শিশুর বৃদ্ধি আরও দ্রুত হবে, আর তার দেহে পুষ্টির সরবরাহ বাড়াতে প্লাসেন্টা বা গর্ভফুল থেকে অতিরিক্ত কিছু রক্তকণিকাও তৈরি হয়। আর এই সপ্তাহেই আপনার শিশুর হাড়গুলোকে শক্ত করার কাজও শুরু হবে। আজ এ পর্যন্তই। আপনার ছোট্ট শিশুর আরও কিছু জানতে চোখ রাখুন আগামী সপ্তাহে। আসলে কিন্তু এই সময়ে একটি সুস্থ সন্তানের ঠিক এমনই থাকার কথা, কিন্তু সব সময় কি তা হয়? না, সব সময় তা হয় না। মায়ের কোনো দোষ না, বাবার কোনো দোষ না, এমন কিছু ঘটনা ঘটে যা কিনা আমরা বলতে পারি যে শিশুর জন্মগত ত্রুটি হতে পারে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ফলে এখন কিন্তু সেই ত্রুটিগুলো নির্ণয় করা আগেই সম্ভব। 9 সপ্তাহ থেকে 14 সপ্তাহের মধ্যে যে কোনোভাবেই আমরা এই পরীক্ষাগুলো করিয়ে নিতে পারি। এমনকি অনেক সময় আমার মতো যাদের 14 সপ্তাহ পেরিয়ে গেছে তারাও কিন্তু আমরা এই পরীক্ষাগুলো করিয়ে নিতে পারি। শুরুতেই আমরা ডক্টরের কাছে জানতে চাইবো যে আসলে জন্মগত ত্রুটি বলতে আমরা কি বুঝি। ডক্টর কাজল, আপনার কাছে যাচ্ছি। জন্মগত ত্রুটি বলতে যেটা আমরা বুঝি, যে বাচ্চাটা পৃথিবীতে আসলো, যে ত্রুটি নিয়ে আসলো, সেটা পৃথিবীতে আসার পরে হয়নি, এটা মায়ের গর্ভে থাকা অবস্থায় ত্রুটিটা হয়ে গেছে। আচ্ছা, এই জন্য আমরা এটাকে বলি জন্মগত ত্রুটি। একটা শিশুর শরীরে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে, সেগুলো যদি মায়ের পেটের ভেতরে ঠিক মতো তৈরি না হয় তাহলে সেটা এক ধরনের গঠনগত ত্রুটি। যেমন বলা যেতে পারে যে কোনো একটা বাচ্চার হয়তো মাথার কোনো অংশ তৈরি হয়নি, কিংবা পেটের চামড়াটা খোলা আছে যে কারণে তার নাড়িভুড়িগুলো বাইরে আছে, কিংবা পিঠের দিকে নার্ভগুলো বাইরে আছে, কিংবা কোনো একটা পায়ে সমস্যা আছে। এগুলো গঠনগত ত্রুটি, মায়ের পেটের ভিতরে ঠিকঠাক মতো তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়নি। আবার কিছু আছে যে তার গঠনগত সব কিছু হয়তো ঠিকঠাকই আছে, কিন্তু তার ডিএনএ ঘটিত ত্রুটি বা জেনেটিক ত্রুটি সেই শিশুটার ভিতরে আছে, যে কারণে একটি রোগ আছে আসলে তার গায়ে। কিন্তু হয়তো সে শিশুটি এমন হতে পারে যে গঠনগত কোনো ত্রুটি নাও থাকতে পারে, কিন্তু জেনেটিক ত্রুটি কিংবা ডিএনএ ঘটিত ত্রুটি এবং শারীরিক ত্রুটি বা গঠনগত ত্রুটি একেবারে একসাথে জড়িত। অনেক সময় দেখা যায় জেনেটিক ত্রুটি বা ডিএনএ ঘটিত ত্রুটি এর কারণেই কিন্তু বাচ্চার শরীরের গঠনগত ত্রুটি হতে পারে। মানে জেনেটিক ত্রুটির কারণে বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গগুলো মায়ের শরীরের ভিতরে ঠিকঠাক মতো তৈরি হচ্ছে না। এই যে আপনি বলছেন যে জেনেটিক ত্রুটি, এটা কেন ঘটে? জেনেটিক ত্রুটি কেন ঘটে সব কারণ এখনও আমরা জানতে পারিনি, তবে কিছু কিছু কারণ আছে যে মা বাবা
এই জেনেটিক রোগটার কিংবা জেনেটিক ত্রুটির বাহক হিসেবে থাকেন। আচ্ছা, তারা সেটা বাহক হিসেবে থাকেন বলে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে দুইজনের কাছ থেকে যখন ডিফেক্টিভ বা ত্রুটিযুক্ত ডিএনএটি পেয়ে যান, তখন সেই বাচ্চার গায়ে মানে জেনেটিক ত্রুটির একটা রোগ দেখা দেয়। আবার সব ক্ষেত্রেই যে বাবা মার বাহক হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, তো এইরকম ত্রুটির মধ্যে আমরা কিছু ত্রুটি সচরাচর দেখা যায়, তবে এরকম ত্রুটি হাজার হাজার আছে। আচ্ছা, তবে সচরাচর যেগুলো দেখা যায় তার মধ্যে আপনি দেখে থাকবেন যে ডাউন সিনড্রোম, যেটা এক ধরনের জেনেটিক ত্রুটি। তার সাথে দেখতে পারেন যে কিছু কিছু মানুষ আছে যারা হয়তো অর্ধেক বৈশিষ্ট্য ছেলেদের মতো অর্ধেক বৈশিষ্ট্য মেয়েদের মতো, এরা কিন্তু এক ধরনের জন্মগত ত্রুটিযুক্ত আসলে মানুষ। আচ্ছা, আর একটা হতে পারে থ্যালাসেমিয়া নামে একটা রোগ আছে, সেটা কিন্তু জেনেটিক রোগ। আচ্ছা, বাবা মা বাহক থাকলে সন্তানের থ্যালাসেমিয়া হতে পারে। আপনি অনেকগুলো জন্মগত ত্রুটি নিয়ে আলোচনা করলেন, তার মধ্যে ডাউন সিনড্রোম যেটা বললেন আমরা সেটা নিয়ে মূলত আজকে আলোচনা করব। এই ডাউন সিনড্রোম হওয়াটা কি আসলে বাবা মা থেকে কেউ পায়, নাকি এটা নিজস্ব একটা ক্রোমোজোম যেগুলো আছে তার একটা সংখ্যাগত একটা ত্রুটি? এটা ক্রোমোজোমের সংখ্যাগত ত্রুটি। এতে তো বাবা মার কোনো হাত নেই। না, দেখা গেছে যে শতকরা 4 ভাগ ক্ষেত্রে বাবা মা কিন্তু বাহক হিসেবে থাকতে পারে। শতকরা 4 ভাগ, আর বাকিটাতে বাবা মা বাহক থাকে না। এটা বাবা মার বাবা মা দুজনের কাছ থেকেই জেনেটিক জিনিস কিংবা ক্রোমোজোমের জিনিস সেটা বাচ্চা পেয়ে থাকে। আমাদের প্রত্যেকের শরীরে 23 জোড়া ক্রোমোজোম আছে, কিন্তু দেখা গেল যে 21 নম্বর ক্রোমোজোম এক জোড়া থাকার কথা, কিন্তু সেখানে 3টি ক্রোমোজোম হয়ে গেল, একটা বেশি হয়ে গেল। তো এই একটা ক্রোমোজোম বেশি হওয়ার কারণে এই শিশুটি কিন্তু জন্মগত বা জেনেটিক ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করছে। মায়ের বয়সের সাথে সাথে এই ত্রুটির সম্ভাবনা কিন্তু বাড়তে থাকে। তবে বর্তমান গবেষণায় দেখা যাচ্ছে যে বাবার যদি অধিক বয়স হয় সেক্ষেত্রে কিন্তু এই ত্রুটিগুলো বাড়তে পারে। আচ্ছা, এবারে ডক্টর সাইকা আপনার কাছে যাব। যে ডক্টর কাজলও বললেন যে বাবা মার বয়সের সঙ্গে ডাউন সিনড্রোম শিশু জন্মগ্রহণ করার সম্ভাবনা বাড়তে থাকে, এটা একটু যদি আমাদেরকে এক্সপ্লেইন করেন। মার বয়স বা বাবার বয়সের সাথে আসলে কিছু তারতম্য ঘটে। যেমন এই অ্যাকচুয়ালি ডাউন সিনড্রোমটা তৈরি হচ্ছে যখন ক্রোমোজোমের একটা ত্রুটিটা হচ্ছে যখন শরীরে গর্ভকালীন অবস্থায় একটা সন্তান তৈরি হচ্ছে, সেই সময় একটা কোষ ভেঙে অনেকগুলি কোষ তৈরি হতে থাকে, এবং এই যে ভাঙছে এই পর্যায়ে একটা সমস্যা হয় যেটাকে আমরা মেডিকেলের ভাষায় নন ডিসজাংশন বলি। এই নন ডিসজাংশনটার জন্যই কিন্তু এই 3টা ক্রোমোজোম হয়ে যাচ্ছে। একজন স্বাভাবিক মানুষের যেখানে 2টা 21 নাম্বার থাকছে সেখানে তার 3টা থাকছে। তো এই প্রবলেমটা, এই অসুবিধাটা বয়স বেশি বাড়ার সাথে সাথে হচ্ছে এজন্য যে মা যখন বয়স বাড়ছে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, এটা একটা কারণ। এবং তারপর তার কিছু যদি অন্য ধরনের হিস্ট্রি থাকে, যেমন সে কোনো রেডিয়েশন, কোনো রশ্মি, যেমন বেশি এক্সরে করেছে, অথবা তার কোনো কেমোথেরাপি বা রেডিওথেরাপি, অন্য কোনো ক্যান্সার জাতীয় অসুখের জন্য তার কোনো রে নিতে হয়েছে, এরকম ধরনের যদি ইতিহাস থাকে মার, এমনকি বিভিন্ন হেপাটাইটিস বলে যেটা, যে লিভারের যকৃতের কোনো সমস্যা, সেসবও কিন্তু একটা কারণ যার জন্য বয়স বাড়ার সাথে সাথে এইসব ধরনের রোগগুলো মানুষের বাড়ে, এবং সেটাও একটা কারণ হচ্ছে। তবে এটা আসলে মূলত এখনকার যে নতুন স্টাডিগুলো হচ্ছে সেগুলো দেখা যাচ্ছে, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে ডাউন সিনড্রোম নিয়ে কাজ করেছি, তো আমার যে সমীক্ষা বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আমাদের সাবকন্টিনেন্ট ইন্ডিয়া বলেন, সে সব জায়গাতে আমরা দেখেছি যে 30 বছরের কম বয়সী মাদেরই কিন্তু বেশি দেখা যাচ্ছে, এমনকি প্রথম সন্তান যে তারই হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি বলছেন যে এটা আসলে বয়সের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? না, আসলে সেটা না। বয়সের সাথে সম্পর্কযুক্ত কিছু তো আছেই অবশ্যই। আমি বললাম যেটা, যে বয়স বাড়লে নিজের শারীরিক কিছু সমস্যা তৈরি হয়, যার জন্য এটা একটা ফ্যাক্টর, একটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর, মানে এটা একটা কারণ হিসেবে কাজ করছে। হ্যাঁ, অবশ্যই কাজ করছে, কিন্তু কম বয়সী মাদেরও হচ্ছে। পরিবেশগত একটা কারণ আছে, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, পরিবেশগত একটা সমস্যা যেটা কিছুটা ইফেক্ট করছে, এবং এটা আসলে পৃথিবীর বিভিন্ন জায়গাতে ভ্যারিয়েশন বিভিন্ন রকমের হয়। তো সেরকম প্রেক্ষাপটে আমাদের উপমহাদেশীয়
অঞ্চলে কীরকম আছে সেটা আমরা আসলে এখনও বিশেষত আমাদের দেশে আমরা এখনও নির্দিষ্ট করে বলতে পারবো না যে ঠিক কী কারণের জন্য এখানে এত কম বয়সী মাদেরই হচ্ছে। এটা হলে একটা সন্তানকে আমরা কেন ডাউন সিনড্রোম বলি, ওর কি হয়, ওর সমস্যাগুলো কি থাকে? একজন মা কিন্তু বাচ্চার কিছু বাহ্যিক বৈশিষ্ট্য থাকে যেটা দেখে কিন্তু একজন মা চিন্তা করতে পারবেন যে আমার এই বাচ্চাটা ডাউনের বাচ্চা হতে পারে। এবং সেটা হলো সবচেয়ে প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বাচ্চাটা জন্মের পরেই শিশু খুব কম নড়াচড়া করবে। সে একটা মানে তার মাসেল টোন, মাংসপেশির কোনো বল খুব কম থাকে, যার জন্য সে মুভমেন্ট, তার নড়াচড়া, হাত পা নড়াচড়া অনেক কম করবে। যেভাবে রাখছে বাচ্চা সেভাবে হয়তো শুয়ে থাকছে, বাচ্চাটা নড়ছে না সেরকম। এটা একটা খুব ইম্পর্টেন্ট, যেটা মা সহজেই বুঝতে পারবেন, মা যেন দেখলেই সেটা বুঝতে পারেন যে আমার বাচ্চা তো নড়াচড়া বেশি করছে না। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে বাচ্চার কিছু মুখমণ্ডলে কিছু চেঞ্জ থাকে, যেরকম যে সাধারণত আমরা দেখি যে এই বাচ্চাগুলোর মুখমণ্ডলটা গোলাকার হয় এবং তার চোখের কোণে, হ্যাঁ তথ্যচিত্রে দেখলেন চোখের কোণে মাংসপেশির বেশ মাংসপেশি জমে থাকে। তারপরে তার আরও কিছু যেমন ছোট কান হয়। তারপর হাতের মধ্যে দেখা যাবে হাতের রেখা একটা থাকে। পায়ে কিছু, যেমন পায়ে যেটা আমরা আঙ্গুল, এই 2টা আঙ্গুলের মধ্যে অনেকখানি গ্যাপ, বেশ ফাঁক একটা থাকবে, এরকম কিছু হাত পার বৈশিষ্ট্য। এবং নাকটা সাধারণত ডিপ্রেসড হবে। হ্যাঁ, এই ধরনের কিছু বৈশিষ্ট্য আমরা ফিজিক্যাল মানে বাইরে থেকে দেখে চিন্তা করতে পারি। আরেকটা হলো যে মা বেশি দেখবেন আসলে ওইটাই যে বাচ্চা নড়াচড়া করছে না, কম করছে, এটা কিন্তু মারই অবজারভেশন, মাই এটা লক্ষ্য করবেন। আর আরেকটা জিনিস যেটা, যে এইসব বাচ্চারা আসলে আরও অনেক ধরনের, যেমন তার হার্টের হৃৎপিণ্ড, তারপর খাদ্যনালী এবং আরও যেমন তার চোখের, এই ধরনের আরও সমস্যা এর সাথে সাথে থাকতে পারে, ইউজুয়ালি থাকে। হ্যাঁ, এই সাধারণত অন্য কোনো অর্গানের সমস্যাও থাকবে এই ধরনের। আর ওর বুদ্ধিমত্তার জায়গাটা কেমন? বুদ্ধিমত্তার জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, যে এখানে এই বাচ্চাগুলো অবশ্যই খুব, আমরা যেটাকে আইকিউ বলি, মানে সেটা খুব স্কোর, এই আইকিউর স্কোরটা খুবই কম হয়। সাধারণত 25 থেকে 75 এই রেঞ্জের মধ্যে থাকে। 50 অ্যারাউন্ড 50 এরকমই দেখা যায় যে এদের আইকিউর স্কোর খুব কম থাকে। ডাউন সিনড্রোমের বাচ্চাদের শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক কিছু সমস্যাও হয়, যেমন কম বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করে। কম বুদ্ধি, যেটা আমরা খুব কমন একটা জানি, আইকিউ বা মানসিক, বাংলায় যদি বলি মানসিক প্রতিবন্ধিতা নিয়ে জন্মগ্রহণ করে। এসব বাচ্চারা কিন্তু জন্ম থেকেই, আমরা যারা সাধারণ মানুষ তাদের যেরকম আইকিউ থাকার কথা তার চেয়ে অনেক কম থাকে তাদের বুদ্ধি। তো এই ধরনের বুদ্ধি সাধারণত মাইল্ড থেকে মডারেট লেভেলের বুদ্ধিগুলো হয় তাদের। আর অনেক ক্ষেত্রে সিভিয়ার বুদ্ধি প্রতিবন্ধিতা নিয়েও জন্মগ্রহণ করে। পাশাপাশি এসব বাচ্চাদের ক্ষেত্রে লার্নিং ডিসএবিলিটি, মানে পড়াশোনার দিক থেকে তারা ডিসেবল হয়। তো লার্নিং ডিসেবিলিটি বিভিন্ন দিকে হয়, কারো অঙ্কের দিক থেকে ডিসেবিলিটি, কারো ল্যাঙ্গুয়েজের দিক থেকে ডিসেবিলিটি, ওগুলো আবার অনেকগুলো ভাগ আছে। কিন্তু এইসব বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় সেটা লার্নিং ডিসেবিলিটি, বুদ্ধি প্রতিবন্ধিতা। এবং পাশাপাশি অধিকাংশ বাচ্চার ক্ষেত্রে আবার দেখা যায় হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটাও কোমরবিড হিসেবে থাকে। তো এটাও কিন্তু তার ডাউন সিনড্রোমের বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়। সূক্ষ্ম যে কাজগুলো, সুই ধরা, তারপর চিমটি দিয়ে কিছু নেওয়া, মানে হাত দিয়ে এরকম করে কিছু নেওয়া, ওগুলোতেও কিছুটা ইমব্যালেন্স ওদের থাকে। ডাউন সিনড্রোম বা জন্মগত ত্রুটি যেটা বলছেন, এটা কিভাবে মায়েরা সচেতন হতে পারে, আর বাংলাদেশে এটার কোনো ট্রিটমেন্ট আছে কিনা? গর্ভকালীন অবস্থাতেই আসলে নির্ণয় করা সম্ভব যে কোনো জন্মগত ত্রুটি আছে কিনা বাচ্চার। তো ডাউন সিনড্রোম নির্ণয় করা যায় 2 ভাবে, একটা হচ্ছে গর্ভকালীন সময়ে অথবা বাচ্চা হয়ে যাওয়ার পরে, সে বাচ্চারও করা যাবে। তো গর্ভকালীন সময়ে যেটা করা যায় সেখানে বলা হয় যে এটা আগে আপনি বলেছেন 9 থেকে 14 সপ্তাহের মধ্যে টেস্টগুলি করা হয়। যেমন মার সেরাম থেকে, ব্লাড থেকে একটা টেস্ট করে, ট্রিপল টেস্ট বলে, দ্য ট্রিপল টেস্ট, এটা করা হয়। তারপর আলট্রাসোনোগ্রাফি, এটা করেও আমরা বুঝতে পারবো বাচ্চার সমস্যা আছে কিনা। তারপর মূলত যে 2টো পরীক্ষা একদম নিশ্চিতভাবে বলবে সেটা হচ্ছে যে বাচ্চা যেই গর্ভকালীন অবস্থায় যে পানির মধ্যে বাচ্চা বড় হচ্ছে, সেই পানিটা নিয়ে একটা টেস্ট করা যায়, অ্যামনিওটিক ফ্লুইড বলি আমরা এটাকে। ওই ফ্লুইড থেকে দেখা যাবে সেখানে বাচ্চার যে কোষ থাকে সেখান থেকে আমরা দেখতে পারবো যে তার কয়টা ক্রোমোজোম আছে, দেখা যাবে যে তার 3টা 21 নাম্বার আছে। অথবা আরেকটাকে আমরা বলি কোরিনেক ভিলাস স্যাম্পলিং, এটাও হচ্ছে বাচ্চা থেকে একটু টিস্যু নিয়ে, বাচ্চা গর্ভকালীন অবস্থায় ওর বাচ্চার একটু কোষ নিয়ে আমরা পরীক্ষা করি,
তো এটা একদম কনফার্ম টেস্ট, এগুলো করার স্কোপ আছে, এগুলি করা সম্ভব গর্ভকালীন অবস্থাতেই। আর গর্ভের জন্ম হয়ে গেলে সেটাকে আমরা বলি যে ক্রোমোজোমাল অ্যানালাইসিস বা ক্যারিওটাইপিং, যেটা এখন বাংলাদেশে হচ্ছে। এটা এভাবে আমরা এই সরাসরি সেটা ব্লাড থেকেই করা যায়, ব্লাড থেকে নিয়ে রক্ত থেকে, বাচ্চার রক্ত থেকে আমরা পরীক্ষা করতে পারি। তার মানে পরীক্ষা আমরা দু ধরনের জানলাম, প্রথমে হচ্ছে গর্ভে থাকাকালীন সময় এবং জন্মের পরে। আর গর্ভে থাকাকালীন সময় যে টেস্টগুলোর কথা আপা বললেন, সেগুলো বিশেষ করে আমার দর্শকরা যারা আছেন এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে, আপনাদের জন্য আমি একটি ছোট্ট তথ্যচিত্র দেখাতে চাই। আমাদের দেহের সমস্ত কোষের ভেতরে ক্রোমোজোম নামের ছোট কিছু কাঠামো আছে। অধিকাংশ মানুষের প্রতিটি কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে। আমাদের শরীর যখন শিশু তৈরি করার জন্য প্রয়োজনীয় বিশেষ কোষগুলো উৎপন্ন করে, তখন ক্রোমোজোম যুগলগুলো বিভাজিত হয় এবং নিজেদের পুনর্বিন্যস্ত করে। কখনো কখনো এই ক্রোমোজোম যুগলগুলো সঠিক রূপে বিভাজিত হয় না এবং এ কারণে শিশুর কোষগুলোতে ক্রোমোজোম নম্বর 21-এর একটি বাড়তি কপি তৈরি হয়। এ কারণে ডাউন সিনড্রোম হয়। তবে ক্রোমোজোমের এই বিভাজনের জন্য বাবা বা মা কেউই দায়ী নন। প্রতি 600 বাচ্চার মধ্যে একজন বাচ্চার ডাউন সিনড্রোম হতে পারে। মায়ের বয়স বাড়ার সাথে সাথে ডাউন সিনড্রোমের বাচ্চা জন্ম হবার ঝুঁকিও বাড়তে পারে। 25 বছর বয়সে গর্ভধারণ করলে 1250 জনের মধ্যে একজনের ডাউন সিনড্রোম হতে পারে। 30 বছর বয়সে প্রতি 900 জনের মধ্যে একজন, 35 বছর বয়সে 350 জনের মধ্যে একজন, 40 বছর বয়সে 100 জনের মধ্যে একজন, 45 বছরে 30 জনের মধ্যে একজন ডাউন বেবি জন্ম হতে পারে। কিন্তু অল্প বয়সের মহিলারাই অনেক বেশি সন্তান জন্ম দিয়েছেন। ডাউন সিনড্রোমের বাচ্চাদের নির্দিষ্ট কিছু শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্য থাকে, যেমন চোখের পাতা ওপরের দিকে ওঠানো, চ্যাপ্টা নাক, জিহ্বা বের হয়ে থাকা, হাতের তালুতে একটি মান রেখা। ডাউন সিনড্রোমের বাচ্চারা কম মেধা সম্পন্ন হয়, কোনো কোনো ক্ষেত্রে আবার বেশি মেধা সম্পন্ন হতে পারে। বেশিরভাগ ডাউন সিনড্রোমের বাচ্চাদের হার্টের সমস্যা, দৃষ্টিশক্তির সমস্যা, শ্রবণ সমস্যা থাকে। এমনকি এরা ব্লাড ক্যান্সার, থাইরয়েডের সমস্যা ইত্যাদি অসুখে ভুগতে পারে। গর্ভবতী মায়ের রক্ত পরীক্ষা, জেনেটিক আলট্রাসোনোগ্রাফি, এ সময় শিশুর ডিএনএ পরীক্ষারও পরামর্শ দেওয়া হয়ে থাকে। আশার কথা, বর্তমানে বাংলাদেশেই এই পরীক্ষাগুলো করা হয়ে থাকে। আসলে এই অবস্থানের কোনো প্রপার ট্রিটমেন্ট বা চিকিৎসা নেই। তবে তাহলে এই মায়ের যে প্রশ্নটা, মা কি করবে, আপনার কাছে আমার প্রশ্ন। মার পক্ষে যেটা করা সম্ভব, যে গর্ভকালীন অবস্থায় যদি মা জানতে পারেন যে তার একটি ডাউন্স বাচ্চা হচ্ছে, তো সেক্ষেত্রে মার সিদ্ধান্ত নিতে পারেন যে বাচ্চাটাকে পৃথিবীতে উনি আনবেন কি আনবেন না। এবং যদি আনেন তাহলে সেটা তার মানসিকভাবে উনি তৈরি থাকলেন যে আমার একটা এমন বাচ্চা হচ্ছে যে বাচ্চার বিশেষত যে মানসিক দুর্বলতা না, সে মানসিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মাচ্ছে, তার মেন্টাল রিটারেশন, যে মানসিক আমার স্বাভাবিক মানুষের মতো সে হবে না। তো এটা জেনেই মা আনছেন। এবং আনার পরে বাচ্চার যদি আরও যেগুলো ত্রুটি আমি আগেই বলেছি যে থাকে, সাধারণত যেমন হার্টের হৃৎপিণ্ডে একটা ফুটো, এই ধরনের ত্রুটি থাকে, তো সেই সব ত্রুটি কিন্তু অপারেশনের মাধ্যমে সমাধান করা সম্ভব। সেগুলো পরবর্তী চিকিৎসা যেগুলো দরকার বাচ্চার, সেগুলো পরবর্তী চিকিৎসা সেই চিকিৎসকের কাছ থেকে নিতে পারবেন মা। তবে এছাড়াও কিছু সাপোর্টিভ প্রোগ্রাম আছে যেগুলি একটা বাচ্চাকে বেড়ে উঠতে সাহায্য করে, ডাউন্সের বাচ্চাকে। স্পেশাল স্কুল আছে ডাউন সিনড্রোমের বাচ্চাদের, তো সেই ক্ষেত্রে পুরো একদম টোটাল অবজারভেশনের মাধ্যমে অনেক ট্রেনার আছেন যারা বাচ্চাদেরকে একদম প্রত্যেকটা লাইফ স্কিল থেকে শুরু করে সব কিছু শেখায়, খুবই ধৈর্যের সাথে ছোট ছোট অংশে ভাগ করে। তাতে অনেক বাচ্চাই অনেক কিভাবে সে নিজের কাজগুলো করবে, নিজের অনেক ডাউন সিনড্রোমের বাচ্চা কিন্তু কিছু দূর পড়াশোনাও করতে পারে, তো সেই জায়গাগুলোও করতে পারে। এমনকি অ্যাসেস করে যে ওর অন্যান্য বিহেভিয়ারাল প্রবলেম আছে কিনা। ডাউন সিনড্রোমের বাচ্চাদের সাথে কিন্তু কিছু ইমোশনাল এবং বিহেভিয়ারাল প্রবলেমও থাকে, তো ওটা অ্যাসেস করে ওটার চিকিৎসাও করা হয়। তারপরে পাশাপাশি হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যদি থাকে সেই ক্ষেত্রেও ওরাই রেফার করে। প্রথমে একজন সাইকোলজিস্টের কাছে গেলে উনি অ্যাসেস করে যে ডাউন সিনড্রোমের বাচ্চাটার আর কি কি প্রবলেম আছে, কোথায় কোথায় রেফার করা দরকার সেটাও তিনি করেন। পাশাপাশি ট্রেনিংয়ের কাজটা করেন, এডুকেশনের কাজটা উনি খুব সময় নিয়ে করেন। তার মানে আমরা কিন্তু বুঝতে পারলাম যে এই ডাউন সিনড্রোম যেটা আছে এটার কোনো চিকিৎসা আসলে নেই। একটা মাকে ডিসাইড করতে হবে প্রথম 3 মাসের মধ্যে পরীক্ষাটা প্রথমে করতে হবে। এরপরে যদি ডাক্তার বলে যে সম্ভাবনা বেশি, তাহলে আমরা তথ্যচিত্রে দেখলাম যে দ্বিতীয় আরেকটি পরীক্ষা আছে, যে পরীক্ষাটি নিশ্চিত করে বলতে পারে যে তার ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা বা সে ডাউন সিনড্রোম হবে কিনা।
এরপরে একটা মা সিদ্ধান্ত নেবে যে সে সন্তানকে পৃথিবীতে আনবে কি আনবে না। তো এবারে মা হিসেবে আমি তিনজনের কাছে প্রশ্ন ছুটছি যে পরীক্ষাটি করা কতটা জরুরি বলে তোমরা মনে করছো? নূপুর। আমি মনে করছি প্রত্যেকটা মায়েরই অবশ্যই এবং অবশ্যই এই পরীক্ষাটা করে নিশ্চিত হওয়া উচিত। আমার মনে হয় আমি করিনি, কিন্তু এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি জানতে পারলাম যেটা করা যায়, আমি আগে কখনোই জানতাম না। তো এখন কি করা সম্ভব হবে, আমি এখন অনেক এগিয়ে এসেছি। ওর পরবর্তীতেও সম্ভব কিনা, যারা ধরেন 9 থেকে 14 পেরিয়ে গেছে, আমিও তো 9 থেকে 14 পেরিয়ে গেছি, আমাদের মতো যারা আছে তাদের পক্ষে করা সম্ভব কিনা? এটি কেউ যদি সন্দেহ করে থাকে সব সময় সম্ভব, কিন্তু আমরা কেন বেশি বাচ্চা যখন বড় হয়ে যায় তখন করতে বলছি না, তখন তো বাচ্চা অনেক বড় হয়ে গেছে, অ্যাবর্শন করাটা তখন তো জেনেই লাভ কি। আমরা খুব যত ছোট অবস্থা জানতে পারবো ততই আমাদের সুবিধা। এজন্য জানা যাবে না তা কিন্তু না, সব সময় জানা যাবে। রুমার যদি এখন 9 থেকে 14 সপ্তাহের মধ্যে সময় হতো, রুমা কি সাহস করে এই টেস্টটা করতো? অবশ্যই করতাম আপু। হচ্ছে যে এই প্রোগ্রামের মাধ্যমে যে আমরা একটা মেসেজ পেলাম, অনেক দামি একটা মেসেজ পেলাম। আমার মনে হয় যে এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই মেসেজটা যদি দেওয়া যেত, সব মায়েরাই আসলে জানতে পারতো বা এই টেস্টটা করতে পারতো। এটা যদি ভালো হতো। আচ্ছা, রুমার কথার প্রেক্ষিতে আমি একটু বলতে চাই যে আপনার কাছে যাবো সাইকা আপা, যে এটা কি খুব এক্সপেন্সিভ? কারণ একজন সাধারণ মা কি করে এই পরীক্ষাটা অ্যাভেইল করবেন? টেস্টটা অন্য কোনো পরীক্ষা, যেরকম পরীক্ষা আমরা জানি সেগুলোর চেয়ে অবশ্যই এটা একটু এক্সপেন্সিভ টেস্ট। যদি দেখা যায় যে হ্যাঁ তার অন্যান্য রিপোর্ট যেমন আলট্রাসোনোগ্রাফি করতে পারে, যেটা এত বেশি এক্সপেন্সিভ না, তো সেটা করার পরে যদি মনে হয় যে হ্যাঁ এটা একটা বাচ্চা ওরকম হতে পারে, তো তখন সেসব ক্ষেত্রেই মূলত আসলে এই ধরনের এক্সপেন্সিভ টেস্ট, যেটা দামি একটা পরীক্ষা, সেই পরীক্ষাটা করার সিদ্ধান্ত নিতে পারে মা। আচ্ছা, তার মানে স্টেপ বাই স্টেপ। তোমার কোনো প্রশ্ন আছে? আমরা যারা এই সম্পর্কে জানি তাদের উচিত হবে যে এই ব্যাপারটায় সবাইকে জানানো। ধন্যবাদ মিলি, খুব সুন্দর আইডিয়া তোমার। এবার আমি একটু ডিটেইলে যেতে চাচ্ছি ডক্টর সাইকা আপনার কাছে, যে ডাউন সিনড্রোম বেবিরা আমরা ধরে থাকি যে ওরা আমাদের মতো না, কিন্তু যদি আমি এটা বলি যে ওরা বেশিরভাগই আমাদের মতো, খুব কমই আমাদের মতো না, এবং সামাজিকভাবে পুরো পৃথিবীর, পুরো সমাজের, পুরো দেশের এবং আমরা যারা আশেপাশে আছি, আমরা যারা ডাউন না, আমাদের তাদের প্রতি দায়বদ্ধতা কতটুকু এবং কেন সামাজিকভাবে তাদেরকে আমরা সাপোর্ট করব? চিকিৎসকের ভাষায় বলছি না, আমি একজন মানুষ হিসেবে বলছি। কারণ আমরা ডাউন নিয়ে এত বেশি জানি কেন, এটার আসলে মূল কারণ হচ্ছে জন্মগত ত্রুটির মধ্যে একমাত্র ডাউনের বাচ্চারাই কিন্তু বেশি দিন বেঁচে থাকে। এদের জীবন লাইফ এক্সপেক্টেন্সি বলে, যেটা মানে বেঁচে থাকে কতদূর পর্যন্ত, 50 থেকে 60 বছর পর্যন্ত একজন ডাউন পেশেন্ট সে বেঁচে থাকতে পারে। তো এই জন্যই আসলে এটা নিয়ে এত বেশি মোটামুটি গবেষণা হয়েছে, সমীক্ষা হয়েছে। তো ফলে এদেরকে সাপোর্ট করার জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন রকম ইভেন মডার্ন মেডিসিন, মেডিকেল ট্রিটমেন্টও আসছে, তার সাথে অনেক ধরনের সাপোর্টিভ প্রোগ্রামও হচ্ছে। তো এইসব প্রোগ্রামের মাধ্যমে আমরা এই বাচ্চাটাকে আমাদের সমাজের সাথে মিশিয়ে ফেলতে পারি। এটা মনে হয় না যে খুব একটা বড় সমস্যা। অবশ্যই ডক্টর কাজল আপনার কাছে যাব। যেহেতু দেখা গেল যে ডাউন সিনড্রোমের আসলে চিকিৎসা নেই, আর প্রত্যেক বাবা মা চায় সুস্থ সন্তানের বাবা হতে, মা হতে, কিন্তু যখন একটা সন্তান পৃথিবীতে চলে আসার পরে জানতে পারে যে এটার একটা বিশেষ ধরনের ত্রুটি আছে, তখন তাদের দাম্পত্য জীবনের সমস্ত আনন্দ, বাবা মা হওয়ার সমস্ত আনন্দ আর থাকে না, তখন একটা হতাশায় জীবনযাপন করতে থাকে। এই জন্য আমি বলছি যে যেহেতু চিকিৎসা নেই, আর যেটা আগে থেকে এখন বোঝা যাবে এমন চিকিৎসা বিজ্ঞানে পরীক্ষা নিরীক্ষা চলে এসছে, তাহলে চিকিৎসকের কাছে একটা গর্ভবতী মা যাচ্ছে কেন? প্রথম কারণ সেই মা যাতে সুস্থ মা থাকে শেষ পর্যন্ত, এবং সেই মা যাতে একটা সুস্থ বাচ্চার মা হয়। তাহলে চিকিৎসকের দায়িত্ব দুটি, একটি হচ্ছে মা সুস্থ থাকবে, সেটা সে নিশ্চিত করবে, পরীক্ষা নিরীক্ষা করবে, পরিচর্যা করবে, সেই সাথে সাথে মায়ের গর্ভে যে বাচ্চাটি আছে সেটি সুস্থ আছে কিনা, সেটি কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হতে যাচ্ছে কিনা, এই মা সুস্থ বাচ্চার মা হবে কিনা, সেই দায়বদ্ধতাও কিন্তু চিকিৎসকের আছে। চিকিৎসকের উচিত হবে মাকে তথ্যগুলো দেয়া যে আপনার বাচ্চা সুস্থ হচ্ছে কিনা, জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করছে কিনা, সেই তথ্যগুলো, তার কি পরীক্ষা নিরীক্ষা আছে সে সম্পর্কে মাকে তথ্য দেয়া। মা পরীক্ষা নিরীক্ষা করতে পারলো কি পারলো না সেটা কিন্তু চিকিৎসকের দায়িত্ব না,
কিন্তু তথ্যটা মাকে দিতে হবে। সেই মা যখন বলবে যে আপনার কাছেই তো আমার বাচ্চা হয়েছে, কিন্তু এখন দেখা গেল অনেক বড় ত্রুটি। প্রথম কথাটাই আমাদেরকে বলে যে এটা কি পেটে থাকতে জানা যেত না। তো খরচের ব্যাপার বললেন, এই মাগুলোকে আগে বিদেশ যেতে হতো, বাইরে গিয়ে পরীক্ষা করে আসতে হতো। কিন্তু আসার কথা হচ্ছে যে বাংলাদেশেই এখন এই পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, সেখানে বিদেশ যাওয়া আসার খরচ সেটা তো আর নাই। আর সবাইকে সেই ডিএনএ টেস্ট করতে হবে না, একটা আলট্রাসোনোগ্রাফি করে কিছু ব্লাড পরীক্ষা করে যদি মাকে ধারণা দেয়া যায় যে আপনি ঝুঁকির মধ্যে আছেন, তখন হয়তো চিন্তা করে যে না আমি তাহলে একটা ডিএনএ পরীক্ষা করি বাচ্চার। আর বেশিরভাগেরই কিন্তু ডিএনএ লাগছে না, 100 জনে হয়তো 1 জনের লাগবে। এই জন্যে সবার জন্য অন্তত যে পরীক্ষাগুলো দিয়ে ঝুঁকি খুঁজে পাওয়া যায় সেই পরীক্ষাগুলো অন্তত করা উচিত। সবশেষে কয়েকটা পর্ব আগে ডক্টর কাজল আপনি আমাকে একটা শব্দ শিখিয়েছেন, আপনার কাছে আমি শিখেছি যে ডাক্তারের বিবেক। আসলে ডাক্তার হচ্ছে একজন মানুষের কাছে সবচেয়ে পরম বন্ধু। তাকে যদি আমরা বিশ্বাস করতে না পারি তার কোনো ব্যবহারের কারণে, তার কোনো আচরণগত কারণে, তাহলে কিন্তু আমরা তার কথায় বিশ্বাস করব না। সুতরাং বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে আসলে প্রথমে ডাক্তারদেরকে, যাতে আমরা তাদের কাছে গিয়ে তাদেরকে বিশ্বাস করতে পারি। এরপর যখন তিনি বলবেন যে এই পরীক্ষা করো সেই পরীক্ষা করো, আমি একেবারে নিয়ম ধরে তার সব কথা শুনবো। কিন্তু একটা প্রচলিত ধারণা আছে যে ডাক্তারদের কাছে গেলেই তারা আমাদের পেট কেটে দেয়, ডাক্তার হ্যাঁ, আর পরীক্ষার লিস্ট ধরিয়ে দেয়। এই জায়গাটা আমার মনে হয় যে আপনি বোধহয় আমার সঙ্গে একমত হবেন, এবং আমাদের যে বন্ধু ডাক্তাররা তো আমাদের পরম বন্ধু, তাদের কাছে নিশ্চয়ই আপনি আবেদন জানাবেন যে প্রতিটা মানুষকে সময় ধরে, প্রতিটা মাকে সময় ধরে দেখা, কেন এই পরীক্ষাগুলো এত জরুরি তাদেরকে ভেঙে ভেঙে বলা। চিকিৎসক ব্যাখ্যা করলেই কিন্তু মা খুশি হবেন যে কেন তিনি এই আমার পরীক্ষাটা দিয়েছেন। যখন মা খুশি হবেন তখন মায়েরাই বলেন যে আপনি যত ভালো মনে করেন তত আপনি আমাকে পরীক্ষা করেন যাতে আমার বাচ্চাটা সুস্থ থাকে। কিন্তু আমরা সব সময় পরীক্ষাটা লিখে দেই, মা তখন মনে করে যে কেন এত লিস্ট, এই ব্যাখ্যাটা করেন না, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। ব্যাখ্যা করলে কিন্তু মা খুশি হবেন যে তার যত্নের জন্যই চিকিৎসক কত কাজ করছেন। আসলে প্রতিকারের চেয়ে প্রতিরোধ করাটা অনেক ভালো। তো সেই ক্ষেত্রে এখানে স্টাডিতেও পাওয়া গেছে যে একটু বয়স বেশি হলে বা 35-এর উপরে হলে রিস্কটা অনেক বেড়ে যাচ্ছে। তাহলে যাদের সুযোগ আছে, আমরা কেরিয়ারকে অনেক গুরুত্ব দিচ্ছি, পড়াশোনাকে অনেক গুরুত্ব দিচ্ছি, আমি মাদেরকে বলবো বেস্ট প্রায়োরিটি হচ্ছে মা হওয়া। সেটা কিন্তু যখন কেরিয়ার চলে যায় তখন উনি অনুভব করেন যে কেন যে ভুল করলাম, কেন যে আগে করলাম না। তো মারা যদি এই অনুভূতিটা আগেই বুঝে ফেলেন বা আরেকটু সচেতন হন যে আমার বেস্ট প্রায়োরিটি যেহেতু মা আমাকে হতেই হবে, একসময় আমার হতে হবে, তাহলে আমি সময় থাকতে যদি সুযোগ থাকে মা হওয়ার ডিসিশনটা নিয়ে ফেলি। আর উনি আরও একটা আশাব্যঞ্জক কথা বলেছেন যে শুধু যে বয়সী মাদের হচ্ছে তা না, অল্প বয়সী মাদেরও হচ্ছে। তার মানে এখনও কিন্তু আমরা ওভাবে নিশ্চিত করে বলতে পারছি না যে বয়স্ক মাদেরই হবে। তো সেই ক্ষেত্রে অত ভয় না পেয়ে আমরা যারা মা হতে চলেছি বা হব তাদের ওই টেস্টের বিষয়গুলো খেয়াল রাখলাম যে আমরা 9 থেকে 14 সপ্তাহের মধ্যে টেস্ট করব, তাহলেই তো আমরা জেনে ফেলবো যে আমাদের আসলে বাচ্চাটা কী অবস্থায় আছে। আর যা আমি বলবো যে যাদের হয়ে গেছে মানে 14 সপ্তাহ পেরিয়ে গেছে তারা যাতে এই অনুষ্ঠান দেখে ভয় না পায়, কারণ সেটা আবার তাদেরকে মানসিকভাবে অস্থির করে ফেললে, নেতিবাচক প্রভাব ফেললে তার সুস্থ বাচ্চাটার প্রতিও, ধরা যাক তার সুস্থ বাচ্চা আছে, অনেকে আছে টেস্ট না করিয়ে এখন করে তো আর লাভ হবে না, টেস্ট করছি না, সেও কিন্তু অস্থিরতায় ভুগবে যে কী জানি আছে আমার পেটের থেকে, জানি কি বের হচ্ছে। এটাও কিন্তু অনেক টেনশনের বিষয় হয়ে গেলে সেটাও তার প্রেগন্যান্সিকে ক্ষতিগ্রস্ত করবে। আবার যিনি বুঝতে পারছেন যে এর পরেও টেস্ট করেছেন, আমি মনে করব যে একসেপ্ট করে নেওয়াই ভালো। একসেপ্ট করে নেওয়া ভালো এই কারণে যে এই বাচ্চা তো আছে আমাদের সমাজে। এবং আরেকটা বিষয় এখান থেকে আমি বলতে চাই যে এই ডাউন সিনড্রোমের মাদের কিন্তু অনেক কষ্ট, অনেক মানসিকভাবে ওনারা অনেক জায়গায় হেয় হতে হয়। আমি সমাজের দৃষ্টিভঙ্গিকে একটু চেঞ্জ করতে বলবো। এই বাচ্চাদেরকে নিয়ে মা যেটা হয় যে একটা জায়গায় বেড়াতে যেতে পারেন না, কিংবা দেখা গেল কোনো পাবলিক প্লেসে যেতে পারেন না, হয়তো বাচ্চাটা অনেক ম্যানেজেবল, কিন্তু দেখা যাচ্ছে তার চেহারা দেখেই একজন বলে বসলেন কি
কি ব্যাপার, আপনার বাচ্চাটার কি হয়েছে, দেখা যাচ্ছে তাকে যে তার কোনো সমস্যা আছে, এই প্রশ্নগুলো তাকে আরও বেশি মাটাকে কষ্ট দেয়। তো যারা অলরেডি ডাউন সিনড্রোমের মা আছেন কিংবা এখন আর টেস্ট করার সুযোগ নাই, তারা ভয় পাবেন না, এবং এটা আপনার বাচ্চা, আপনি তার মা, এটাই সবচেয়ে বড় জিনিস। কারণ মার কাছে কিন্তু সন্তান সব সমান। অবশ্যই এই বিষয়টাকে গুরুত্ব দিন। মা মা জন্মের পর থেকেই প্রায়শই ও জ্বরে পড়তো, জ্বরে আক্রান্ত হয়ে যেত। সেজন্য আমরা ভাবলাম যে এটা ডাক্তারকে দেখাই। পিজিতে গেলাম, সেখানে দেখালাম আমরা ডক্টর তালুকদারকে। উনি দেখে প্রথমে একটা ওনার চেহারা দেখে বললো যে মনে হচ্ছে যে ডাউন সিনড্রোম। এনিওয়ে আমরা কনফার্ম করবো, আপনার ব্লাড টেস্ট করেন। ব্লাড টেস্ট করা হলো এবং দেখা গেল যে হ্যাঁ, তার জেনেটিক সমস্যা, তার একটা ক্রোমোজোম কম আছে। এই যখন সে বলেছে আমাদের, তখন থেকে আমরা বুঝে নিচ্ছি যে ডাউন সিনড্রোম আর আমাদের কিছু করার নেই, কোনো সাধারণ অসুখ বিসুখ বা কিছু থেকে হয়নি। কাজেই আমরা মানসিকভাবে একটা প্রস্তুতি নিলাম যে আমরা প্রথম থেকেই তাকে একটা নর্মাল বাচ্চাকে যেভাবে মানুষ বড় করে তোলে সেটাই করব। এবং তার ফলশ্রুতিতে যেটা আমরা পেয়েছি, আমাদের সত্যি কথা বলতে কি অনেক সমস্যাই ওর এই যে মানে স্পেসিফিক যে প্রবলেম, যে বুদ্ধি, ডাউন সিনড্রোম, বুদ্ধিটা কম, কিন্তু তাছাড়া আদারওয়াইজ সব কিছুই প্রায় আমরা দেখি তাকে নর্মাল বিহেভিয়ার করে। নর্মাল বাচ্চারা যে সব বয়সে বসে, হাঁটে, কথা বলে, ও সব কিছু ধীরে ধীরে করছে আর কি। ধীরে ধীরে করার পরে ওকে যখন একটু 6 বছর বয়স হলো তখন স্কুলে দিলাম, নর্মাল স্কুলে দেওয়ার পরে দেখি ও স্বাভাবিকভাবে পড়াশোনা করতে পারছে না। তখন একজন বললো যে প্রতিবন্ধী স্কুল আছে, ওখানে দেওয়ার জন্য। স্পেশাল অলিম্পিক একটা হয় প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে, সেই চায়নায় হলো 2007 সালে। তখনও একটা খেলায় গেছিল, বসি, খেলাটার নাম বসি। ওই খেলায় সে একটা গোল্ড মেডেল পেয়েছে আর একটা ব্রোঞ্জ পেয়েছে। যখন ওর বয়স 3 দিন তখন আমি জানতে পারি যে ওর হরমোনের সমস্যা আছে। পরে টেস্টের পরে জানতে পারি যে ও ডাউন সিনড্রোম। প্রতিটি মায়ের গর্ভাবস্থায় সন্তানের সকল ধরনের ত্রুটির পরীক্ষা করা দরকার। আর যেহেতু আমাদের দেশে এখন এটা অ্যাভেলেবল, এই জন্য আমি মাদেরকে বলছি প্রত্যেকটা মায়েরই এই টেস্ট করা উচিত। আমি মা হতে চলেছি, আমি এখন 11 সপ্তাহে চলেছি। আমি আমার সকল প্রয়োজনীয় টেস্ট, এই পর্যন্ত যে সকল টেস্ট দরকার সবগুলো টেস্টই করিয়েছি। 100% মাতৃগর্ভে একটা বাচ্চার ডাউন সিনড্রোম আছে কিনা এটা জানার জন্য অবশ্যই একটা মাকে ডাউন সিনড্রোমের টেস্ট অর্থাৎ ডিএনএ টেস্ট করা খুবই জরুরি। এবং প্রতিটি মাকে আমি বলছি আপনারা ডিএনএ টেস্ট করে 100% শিওর হবেন যে আপনার বাচ্চা গর্ভাবস্থায় কী অবস্থায় আছে, এবং এই জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেন। সমীক্ষায় দেখা গেছে যে এই পৃথিবীতে 600 জনে একজন করে শিশু জন্মগ্রহণ করছে ডাউন সিনড্রোম নিয়ে, এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এখন সে সংখ্যা কিছুটা কমে এসেছে, 800 জনে একজন। বাংলাদেশের প্রেক্ষিতে নির্দিষ্ট কোনো সংখ্যা বা পরিসংখ্যান আমাদের জানা নেই, তবে আমরা আশেপাশে দেখি যে আমাদের অনেক শিশুই কিন্তু এই জন্মগত ত্রুটিটি নিয়ে জন্মগ্রহণ করছে। প্রিয় দর্শক, একটি মা স্বপ্ন দেখে একটি সুস্থ শিশুর, তেমনি এ দেশ, এই পৃথিবী চায় প্রতিটি শিশু জন্মগ্রহণ করুক পরিপূর্ণ এক মানুষ হিসেবে। আর তাই জন্মগত ত্রুটি নিয়ে যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে, মা হিসেবে, বাবা হিসেবে, এগুলো করিয়ে নিতে আমরা কিন্তু কিছুতেই ভুলব না। দেখা হচ্ছে আগামী পর্বে, আর ততদিন পর্যন্ত সুস্থ থাকুন।